অসহায় ছেলেটির উপরে প্রতিশোধ নেয়ার জন্য ভয়ঙ্কর মিথ্যে কেসের ফাঁদে ফেলে তাকে। আর এরপরে একের পর এক মিথ্যে অভিযোগ আর মিথ্যে প্রমাণ কোর্টে হাজির করে। এরপরে অসহায় সেই ছেলেটির ভাগ্যে কি লেখা ছিল? টানা ৭৮ দিন রিমান্ডে থাকার পরে সেই ছেলেটির অবস্থাই বা কী ছিল? এই কেসটাতে শেষ পর্যন্ত কি ঘটেছিল? সত্যের জয় হয়েছিল নাকি মিথ্যের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল আরও একটি কেস? সেটাই দেখানো হবে আজকের গল্পে। কথা দিচ্ছি, মুভিটা একবার দেখা শুরু করলে আপনি আর চোখই ফেরাতে পারবেন না, আপনার একটু সময়ও নষ্ট হবে না। তো আজ এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা সদ্য মুক্তিপ্রাপ্ত তেলুগু মুভি কোর্ট স্টেট ভার্সেস এ নোবডি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই বলে রাখি, মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। পুরোপুরি সেই ঘটনাকে কপি না করে সেটার আদলে বানানো হয়েছে। যাই হোক, মুভিটা শুরু হয় ২০১৩ সালে, যেখানে কোর্টে চন্দ্রশেখরের কেসটা চলছিল, যাকে আমরা চান্দু বলে জানব। দেখা যায় চান্দু নামের সেই তরুণ যুবককে কোর্টে হাজির করা হয় আর জাজ বলে ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। তখন চান্দুর পক্ষের উকিল বলে চান্দুর পুরো ভবিষ্যৎটাই পড়ে রয়েছে, তার বয়স বিবেচনা করে যতটা পারা যায় কম দেওয়া হোক, অর্থাৎ চান্দু যে অপরাধ করেছে সেটার প্রমাণ হয়ে গেছে। এরপরেই জজ বলে সবকিছু বিবেচনা করার পরে চান্দুর কেসের রায় ২৯শে জুলাই দেয়া হবে। কোর্ট শেষে চান্দুর যখন কয়েকজন রিলেটিভ বের হচ্ছিল, তখন তারা শুনছিল অন্য লয়াররা আলোচনা করছে চান্দুর কমপক্ষে ১৪ বছরের জেল হবে। অন্য একজন বলে ১৪ বছরের না হলেও মিনিমাম ১০ বছরের তো হবেই। আর এটা শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা দুইজনেই যখন কোর্টের বাইরে চায়ের দোকানের সামনে আসে, সেই দোকানওয়ালা তাদের জিজ্ঞেস করে কোর্টের রায় কি দেওয়া হলো। লোকটা বলে তারিখ দেওয়া হয়েছে ২৯শে জুলাই, ফাইনাল রায় শোনানো হবে। তখনই অন্য একজন লয়ার সেই চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে কি কেস। চায়ের দোকানদার বলে পক্সো কেস। এই পক্সো কেস কি? যারা জানেন না তাদেরকে আমি একটু পরেই বুঝিয়ে বলবো, আপাতত মুভির গল্পে থাকি। সেই লয়ার পক্সো কেসের কথা শুনে বলে কেসটা তো তাহলে সিরিয়াস। এক কাজ করো, তোমরা মোহন রাও নামের একজন লয়ারের সাথে যোগাযোগ করো। সে ভাইজাকে থাকে আর সে অনেক নাম করা একজন লয়ার। তখন শিবা সেই লয়ারকে বলে তাহলে আমাকে সেই মোহন রাওয়ের নাম্বারটা দিন। লয়ার বলে আমার কাছে তার নাম্বার নেই, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টের কাছে হয়তোবা তার অ্যাসিস্ট্যান্ট তেজার নাম্বার আছে। আমি আপনাকে তার নাম্বারটা দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করলেই মোহন রাওয়ের নাম্বারটা পেয়ে যাবেন। এরপরেই ভাইজাকে মোহন রায়ের অফিসে বসে তেজা আর লাহারিকে একসাথে বসে লাঞ্চ করতে দেখা যায়। সেখানে তারা বলছিল অন্তত ভালো করে লাঞ্চ করতে গেলেও একটা কেস দরকার, অন্তত তাহলে আমরা একটা টেবিল পাবো। ঠিক তখনই মোহন রাও তেজাকে ডাকে এবং ২টা কেসের ফাইল এনে দিতে বলে। এরপরেই শিবাকে দেখা যায় সে তেজাকে কল করে আর তাদের বিষয়টা খুলে বলে, কিন্তু সোমবারেই অর্থাৎ ২৯শে জুলাই যে ফাইনাল হিয়ারিংটা সেটা বলে না। তেজা বলে ঠিক আছে, কালকে তো শুক্রবার, আপনারা রবিবারে এসে দেখা করুন। এরপরেই দেখা যায় তেজা কোর্টে চলে আসে, কারণ মোহন রাও আজকে একটি কেস লড়বে। সেই কেসের বিপক্ষ দলের লয়ারের জুনিয়রের সাথে তেজা কথা বলতে থাকে। কোটি তাকে বলে আমি শুনছিলাম আমার স্যার তোমার স্যারকে বলছিল এই কেসটা সেটেলমেন্ট করে নেওয়ার জন্য, কিন্তু মোহন রাও স্যার কেন যে সেটেলমেন্টের কথায় যাচ্ছে না আমি বুঝতে পারছি না। আর আমি বুঝতেই বা পারছি না এই অ্যাক্সিডেন্টের কাছে সে কী বা প্রশ্ন করবে, কারণ এটা লরি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, ক্লিয়ার কাট একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। তখন তেজা বলে তুমি মোহন রাওকে চেনো না, মোহন রাও স্যার সেই কেসটা কখনোই নেবে না যখন সেটা সে জিততে পারবে না। তার মানে এই কেসটা অবশ্যই সে জিতবে, এই জন্যই নিয়েছে। আর আমিও জানি সে উইটনেসদের কী প্রশ্ন করবে, আর আমি তোমাকে সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি, কোর্টে মিলিয়ে নিও। দেখা যায় কোর্টে মোহন রাও যার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভেঙ্কটেশের ছেলেকে উইটনেস বক্সে ডেকে আনে আর জিজ্ঞেস করে তোমার বাবার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল লরিতে, সেখানে রোডে আশেপাশে কোথাও লেখা ছিল যেটা অ্যাক্সিডেন্ট সাইট, এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এটা অতিরিক্ত দুর্ঘটনাপ্রবণ রাস্তা এমন কোনো সাইনবোর্ড ছিল কিনা? লোকটা বলে না। এরপরে মোহন রাও জিজ্ঞেস করে তোমার বাবা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে রোডের মাঝখানে কোনো জেব্রা ক্রসিং আছে কিনা রাস্তা পারাপার হওয়ার জন্য? লোকটা বলে না। এরপরে মোহন রাও জিজ্ঞেস করে সেই লরির ড্রাইভার কি মদ খেয়েছিল? লোকটা বলে না। মোহন রাও বলে তাহলে সেই লরি ড্রাইভারের ভুলটা কোথায়? সে রোড দিয়ে গাড়ি চালাচ্ছিল, সেই রোডের স্পিড লিমিট ছিল ৮০ কিলোমিটার, কিন্তু লরি ড্রাইভার সেখানে তার লরির স্পিডটা রেখেছিল ১০০ কিলোমিটার। হয়তোবা স্পিড বেশি রাখার কারণে তার বিরুদ্ধে কেস হতে পারে, কিন্তু মার্ডার কেস কেন?
এখানে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটার জন্য ভেঙ্কটেশ দায়ী, কারণ সে রোডের নিয়মকানুন মানেনি। সেখানে কোনো জেব্রা ক্রসিং বা কোনো সাইনবোর্ড ছিল না, তার মানে সেই জায়গাটা রাস্তা পারাপার হওয়ার জন্য একেবারেই নিরাপদ নয়। তাহলে ওই সময়টাতে ভেঙ্কটেশ রাস্তার মাঝে কি করছিল? তাই আমার মনে হয় না যে এখানে লরি ড্রাইভারের কোনো দোষ রয়েছে। আর দেখা যায় অবশেষে মোহন রাও এই কেসটা জিতে নেয়। অন্যদিকে কোর্টে বসে কোর্টই অবাক হয়ে যায়। এরপরে সে ভাবতে থাকে, তুমি কি করে জানলে যে মোহন রাও ঠিক এই একই প্রশ্নগুলো করবে? তেজা বলে, আমি তার কাছে ৩ বছর ধরে আছি, আমি জানি কখন সে কি বলতে পারবে। কোটি বলে, তাহলে তুমি এখনো কেন কোনো কেস লড়ছ না? তেজা লাহারিকে বলে, আমারও ঠিক একই প্রশ্ন। আমি একজন লয়ারের জন্য পারফেক্ট, কিন্তু আমাকে এখন পর্যন্ত কোনো কেস কেন দেওয়া হচ্ছে না? এরপরেই দেখা যায় মোহন রাও একটা ল্যান্ড ডিসপিউটের কেস নিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল। কারণটা হচ্ছে সে ওই সময়টায় ব্যস্ত থাকবে, তাই এই কেসটা তার হয়ে যে কোনো তার একজন জুনিয়র লড়বে। মোহন রাও তার জুনিয়রদের একে একে জিজ্ঞেস করছিল, আসলে সে চাইছিল যারা কেসটা লড়ার উপযুক্ত তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু সেখানে সবাই মোটামুটি অনেকগুলো কেস নিয়ে তখন ব্যস্ত ছিল। এই জন্য মোহন রাও বলে, ঠিক আছে, কেসটা আমি দেখে নেব। সেখানে তেজাও ছিল। তেজা বারবার বলার চেষ্টা করছিল যে স্যার কেসটা আমি লড়ব, কিন্তু সে বলতে পারছিল না। এদিকে লাহারির মেসেজ পেয়ে তেজা মোহন রাওয়ের চেম্বারে আসে, কারণ মোহন রাওয়ের মুড তখন খুব ভালো ছিল। তেজা এসে তাকে সেই কেসটার ব্যাপারে বলে সেই কেসটা লড়তে চায়। মোহন রাও বলে, তুমি একা কেস লড়বে এটা শুনে আমি খুব খুশি হলাম, আর আমিও চাই তুমি কেস লড়ো, কিন্তু আমার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে তুমি এই কেসটা লড়বে। এতে রাজি হয়ে যায় তেজা। মোহন রাও বলতে থাকে, একটা রেলওয়ে ট্র্যাক যেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, আর সেই দিক দিয়ে একটা ট্রেন আসছিল। অন্যদিকে রেলওয়ে ট্র্যাকের লিভারের কাছে তুমি দাঁড়িয়ে রয়েছ। লিভারটা যদি তুমি টেনে দাও তাহলে সেই রেলগাড়িটা অন্য লাইনে চলে যাবে, আর সেই লাইনে ৫ জন লোক দাঁড়িয়েছিল। এখন এদের মধ্যে তুমি কাকে বাঁচাবে, সেই ৫ জন লোককে নাকি একজন লোককে? তখন সহজেই তেজা উত্তর দিয়ে দেয়, ৫ জনকে মেরে কখনো আমি একজনকে বাঁচাবো না, তাই সেই ৫ জনের জীবন বাঁচানোর জন্য অবশ্যই আমি একজনকে মেরে ফেলব। উত্তর শুনে মোহন রাও কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে তেজা ভাবে সে সঠিক উত্তর দিয়েছে, তার মানে এই কেসটা সে লড়তে যাচ্ছে। রাতের বেলা খুশির খবরটা তার মাকে দেয়, কারণ তার বাবা সারা জীবন নটারি লিখতে লিখতে তার জীবন পার করে ফেলেছে। কিন্তু তেজা সেই জীবনটা চায় না, সে একজন লয়ার হতে চায়, আর সেই সুযোগটা খুব সামনেই তার। পরের দিন কোর্টে সে মোহন রাওকে আবারও সে কেসটার ব্যাপারে জিজ্ঞেস করে। মোহন রাও বলে, ঠিক আছে, তুমি বলেছিলে তুমি ৫ জনের জন্য একজনকে মেরে ফেলবে। এখন সেই ৫ জন হচ্ছে ক্রিমিনাল, কারণ তাদের বিরুদ্ধে এখনও কেস লড়ছে, তারা এমনিতেই শাস্তি পাবে। এখন তুমি বলো, তুমি কাকে বাঁচাবে, একজনকে নাকি ৫ জনকে? তখন তেজা বলে, একজন নির্দোষ মানুষকে বাঁচানোর জন্য ৫ জন ক্রিমিনালকে মেরে ফেলা কোনো অপরাধ নয়, তাই আমি অবশ্যই সেই নির্দোষ লোকটাকেই বাঁচাবো। মোহন রাও উত্তর শুনে আবারও চলে যায় কিছু না বলে। কিছুক্ষণ পরে তেজা মোহন রাওয়ের কাছে আবারও আসে, আর সেই কেসটার ব্যাপারে জিজ্ঞেস করে। মোহন রাও বলে, তোমার কথা মতো তুমি সেই ৫ জন লোককে মেরে ফেলবে, কারণ তারা অপরাধী। সেখানে একটা জমির মধ্যে ৬০০ পরিবারের বসবাস, আর সেই ৫ জন লোক সেই অফিসারকে মেরে ফেলেছে যে অফিসার সেই জমি থেকে সেই ৬০০ পরিবারকে উচ্ছেদ করতে চেয়েছিল, আর সেই জমিটা একটি প্রাইভেট পার্টির কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। আর সেই ৫ জন লোক সেই ৬০০ পরিবারকে পথে বসা থেকে আটকিয়েছে। এখন সেই ৬০০ পরিবারের সেই ৫ জন লোকের সাপোর্ট দরকার। এখন তুমি কি করবে বলো? তেজা কোনো উত্তর দিতে পারে না। রাতের বেলা সে মোহন রাওকে আবারও সেই কেসটার ব্যাপারে জিজ্ঞেস করে। মোহন রাও এবার বলে, তুমি সেই ৫ জনকে বাঁচানোর জন্য সেই লোকটাকে মেরে ফেলবে, কিন্তু তুমি কি জানো সেই ৫ জন লোক বিদ্রোহ করেছিল কেন? কারণ হচ্ছে তারা একটা জমি বাঁচানোর জন্য, আর সেই জমিটা কার ছিল? সেই একজন লোকের, আর এই একজন লোক সেই ৫ জন লোকের বাবা। এখন তুমি কাকে বাঁচাবে? আর তেজা এর কোনো উত্তর দিতে পারে না। সে বুঝতে পারে এই কেসটা তাকে দেয়া হবে না, তার মন খারাপ হয়ে যায়। এরপরে শিবা এবং সেই ছেলেটি চলে আসে ভাইজাকে মোহন রাওর অফিসে, এবং তেজার সাথে তারা দেখা করে। তেজা সেই কেস ফাইলটা নেওয়ার পরে বলে, এটা কি কেস? যখনই দেখে সে পক্সো, সে অবাক হয়ে যায় কিছুটা। এরপরে সে জানতে পারে সোমবারেই এই কেসটার ফাইনাল হেয়ারিং। এতে সে আরও একটু অবাক হয়ে যায়। শিবা তাকে বলে, কেসটার শুরু থেকেই এই কেসের যে আসামি সে রিমান্ডে রয়েছে, তাকে বেল দেওয়া হয়নি। এটা শুনে সেই কেসটা ভালো করে পড়তে শুরু করে সেখানে তেজা। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায় ২০১৩ সালের ১ জানুয়ারিতে। চান্দু সকালবেলায় বাড়িতে ফেরে। তার বাবা কাজে যাবার আগে চান্দুকে বলতে থাকে, তুমি কলেজে কখন যাবে?
আমরা চাই তুমি ইন্টারমিডিয়েট পাশ করে হায়ার স্টাডি করো, ভালো একটা চাকরি পাও, কিন্তু তুমি এইসব ছোটখাটো কাজ করে আর বখাটে ছেলেদের সাথে মিশে তোমার জীবনটা নষ্ট করে ফেলছো। আর এই বিষয়টা নিয়ে চান্দু আর তার বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। একটা সময় চান্দুর বাবা অফিসে চলে যায় আর চান্দু গোসল করার জন্য রেডি হয়, কিন্তু তখনই সেখানে শ্যাম্পু ছিল না। শ্যাম্পু কেনার জন্য সে দোকানে চলে যায়। তখনই তাকে একটি ছেলে হ্যাপি নিউ ইয়ারের উইশ করে। চান্দু একটু রেগে গিয়েই বলে, হ্যাপি নিউ ইয়ার হয়েছে তাতে কি হয়েছে, কি বদলাবে? আমাদের অবস্থা বদলাবে, আমাদের ক্যারেক্টার বদলাবে? কিছুই বদলাবে না। তাহলে এই হ্যাপি নিউ ইয়ার উইশ করে লাভটা কি? দেখা যায় সেই দোকানে কয়েকজন মেয়ে গিফট কার্ড কেনার জন্য এসেছিল। তাদের মধ্যে একজন চান্দুর এই কথাগুলো শুনতে পারে। এরপরেই দেখা যায় শ্যাম্পু নিয়ে এসে চান্দু তার মায়ের সাথে গরম পানি নিয়ে আবারও কথা কাটাকাটি করে। অন্যদিকে দেখা যায় চান্দুদের বাড়ি ঠিক পাশেই ছিল একটা কোচিং সেন্টার, যেখানে আসলে সেই মেয়েগুলো পড়তে এসেছিল। আর তারা বারান্দায় দাঁড়িয়ে যখন কথা বলছিল, তারা চান্দুকে সেখানে দেখে ফেলে। সেখানে জাবিলি নিতিয়াকে বলে, এই ছেলেটা কে? নিত্যা বলে, আমাদের প্রতিবেশী, আমাদের অনেক সাহায্য করে। জাবিলি বলে, সে নিজেকে অনেক স্মার্ট মনে করে। এরপরেই জাবিলি নিত্যার কাছ থেকে চান্দুর নাম্বার নিয়ে তাকে কল করে আর তাকে আননোন নাম্বারেই বলতে থাকে, হ্যাপি নিউ ইয়ারের কেউ উইশ করলে তাকে ভালোভাবে উইশ করতে হয়, এভাবে কথা শোনাতে হয় না। চান্দু একটু রেগে গিয়ে বলে, তুমি কে আর কাকে বলছো এসব? এরপরেই জাবিলি ফোনটা কেটে দেয় আর সেখানে তারা মজা করতে থাকে। আর জাবিলি সবাইকে বলে দেয় সেই যে চান্দুকে কল করেছিল এটা যেন কেউ না বলে। এদিকে দেখা যায় জাবিলিদের বাড়িতে আজকে একটি বার্থডে পার্টি ছিল আর সেই বার্থডের জন্য সবাই সবকিছু প্রিপারেশন করছিল। এরপরেই দেখা যায় সেখানে মাঙ্গাপাতি চলে আসে। সেই বার্থডে পার্টিতে সে তার শ্বশুরের সাথে কথা বলতে থাকে, কিন্তু এরপরেই যার জন্মদিন ছিল তাকে দেখার পরেই মাঙ্গাপতির মুখটা যেন কালো হয়ে যায়। তারপর সবাই সেখানে কেক কাটে, মজা করে, কিন্তু মাঙ্গাপতি সেখানে একপাশেই দাঁড়িয়েছিল। এরপরে সবাই যখন তারা একসাথে খেতে বসে তখন তাকে মাটন খাওয়ার কথা বলে সে প্রচণ্ড রেগে যায়। সেখানে প্রচণ্ড জোরে ধমক দেয়। তার ধমকে বাড়ির সবাই কেঁপে ওঠে। বোঝাই যাচ্ছিল তার উপরে কথা বলার সাহস কারো নেই। মাঙ্গাপতি বলতে থাকে, তোমার মেয়েটা বড় হচ্ছে, এমন বাড়ন্ত মেয়েকে স্লিপলেস পোশাক কেন পরিয়েছ? আমারও মেয়ে রয়েছে, তোমার মেয়ের থেকে দেখে কালকে আমার মেয়েও আমাকে বলবে স্লিপলেস ড্রেস কিনে দেওয়ার জন্য। তখন কি হবে? আমাদের একটা সম্মান রয়েছে, আর সেই সম্মানটা কিভাবে রাখতে হবে সেটা আগে শেখো। এরপর সাথে সাথেই সেই মেয়েটির পোশাক বদলে ফেলা হয় আর তারা খাবার খেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে চান্দু তার বন্ধুদের সাথে ছিল এবং তাকে যে আননোন নাম্বারে একটি মেয়ে কল করেছে সে শেয়ার করে আর বলে, চলো দেখি মেয়েটা কে ছিল। সে জাবিলির নাম্বারে কল করে। অন্যদিকে জাবিলির ফোনটা ছিল দূরে আর জাবিলি সবার সাথে খেতে বসেছিল। ফোনটা বাজতে জাবিলি ভয় পেয়ে যায়। মাঙ্গাপতি তার দিকে বড় বড় করে তাকায়। আসলে রাতের বেলা একটি মেয়েকে কেই বা ফোন করতে পারে? জাবিলি তাড়াতাড়ি ফোনটা দেখার পরে বলে, কাস্টমার কেয়ার থেকে ফোন করেছে, আর সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে চান্দু ভাবতে থাকে তার ফোনটা কেন কেটে দিচ্ছে। সে আবারও কল করে। জাবিলি আবারও তড়িঘড়ি করে যেয়ে ফোনটা কেটে দেয় আর বলে কাস্টমার কেয়ার থেকে ফোন করেছে। এতে মাঙ্গাপতির একটু সন্দেহ হয়, কিন্তু সেখানে সে কিছুই বলে না। পরের দিন জাবিলি যখন কলেজে যাচ্ছিল সে চান্দুকে ফোন করে আর বলে, তুমি এত রাতে আমাকে কেন কল করেছ? চান্দু বলে, কেন, তুমি কি সেই সময় তোমার হাজব্যান্ডের সাথে ছিলে? এতে জাবিলি একটু রেগে যায় আর বলে, তুমি এসব কি বলছো? আমাকে সরি বলো আগে। তখনই দেখা যায় চান্দু তার কাজে ছিল। সেখানে একজন লোক আসে, কাস্টমার আসে। চান্দু তার সাথে কথা বলে আর সেটা ফোনে শুনে বুঝতে পেরে যায় জাবিলি যে চান্দু ফোন বিক্রি করে। এরপরেই জাবিলি চান্দুকে আবারও উপদেশ দেয় যে এই সময়টা তোমার পড়ালেখার সময়, এইসব ছোটখাটো কাজ করে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। চান্দু তখন রেগে গিয়ে বলে, তাহলে তুমি এত গুরুত্বপূর্ণ পড়ালেখা ফেলে আমার সাথে কেন কথা বলছো? এভাবে দুজনের মধ্যে একটু ঝগড়া হতে থাকে। আর এভাবেই দেখা যায় জাবিলির সাথে চান্দুর রেগুলার কথা হচ্ছিল আর কথাতে তারা শুধু ঝগড়াই করছিল। জাবিলি তাকে সরি বলতে বলতো, চান্দু সেটা বলতো না, উল্টো জাবিলিকেই কথা শুনিয়ে দিত। এরপরেই দেখা যায় জাবিলি রাগ করে একদিন ফোন ধরে না। চান্দু তাকে কয়েকবার কল করলেও সে ফোনটা কেটে দেয়। এরপরেই জাবিলি, নিত্যা এবং তার বান্ধবীরা মিলে হলে চলে আসে মুভি দেখার জন্য আর তাদের টিকিট কেটে দেয় চান্দু এবং তার বন্ধুরা। জাবিলি চান্দুকে দেখার পরে নিত্যাকে জিজ্ঞেস করে, ও এখানে কি করছে? নিত্যা বলে, ওই আমাদের জন্য টিকিট কাটছে। চান্দু সেখানে সবাইকে সাবধান করে দেয় যেন অন্যান্য ছেলেদের পাল্লায় না পড়ে, কারণ এখানে ছেলেরা অনেক সময় অনেক কিছু করে ফেলতে পারে ভিড়ের মধ্যে, তাই যেন তারা সাবধানে থাকে। এরপরে যখন তারা মুভি দেখছিল বারবার জাবিলি চান্দুর দিকে তাকাচ্ছিল, কিন্তু চান্দু তো জানত না তার সাথে যার কথা হয় সেই মেয়েটি জাবিলি।
তাই সে তার মতো ছবি দেখছিল। এমনকি জাবেলি যখন চান্দুর পাশে বসেছিল, সে নিত্যাকে বলে তার পাশে বসার জন্য। জাবেলিকে সে দূরে সরিয়ে দেয়, কারণ জাবেলিকে সে চিনত না। আর চান্দুর এইসব ছোটখাটো বিষয়গুলো জাবেলির ভালো লাগে। সেখান থেকে ফিরে আসার সময় আবারও সে চান্দুকে কল করে। এবার জাবেলি চান্দুর সাথে ভালো করে কথা বলতে থাকে। চান্দু বলে, সরি। আচ্ছা, আমি 2 বারই সরি বলছি। জাবেলি বলে, আমিও সরি, কারণ আমি তোমাকে যতটা স্টুপিড ভেবেছিলাম তুমি ততটাও নও। এভাবে তারা কথা বলতে থাকে। আর একটা সময় চান্দু জাবেলিকে জিজ্ঞেস করে, তোমার নামটা কি? এতদিন ধরে কথা বলছি, তোমার নামটা আজ পর্যন্ত জানতে পারলাম না। জাবেলি তার নাম বলে। নামটা একটু অন্যরকম ছিল, আর এই নামটা চান্দুর ভালো লাগে। এরপর থেকে দুজনের নিয়মিত কথা হতো, কিন্তু এখন আর তারা ঝগড়া করত না। একদিন জাবেলিকে সে বলে, আমরা এতদিন ধরে কথা বলছি, তুমি আমার সাথে দেখা কবে করবে? জাবেলি বলে, সঠিক সময় যখন আসবে তখন। চান্দু বলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? জাবেলি বলে, না। চান্দু বলে, কেন? জাবেলি বলে, আমার মন এখনও কাউকে ওইভাবে পছন্দ করেনি। চান্দু বলে, তোমার মন যদি কখনো পছন্দ করে তাহলে তোমার মনটা আমাকেও দেখিও। আসলে এই মনটা আমি কখনোই দেখিনি, আর এটা যে আছে সেটাও আমি বিশ্বাস করি না। এরপরেই দেখা যায় স্কুল ছুটি হয়। সেই স্কুল ছুটির পরে একটা ছেলে একটা মেয়েকে পেপার দেয়, আর এটা দূর থেকে দাঁড়িয়ে অন্য একজন লোক দেখে ফেলে। রাতের বেলায় দেখা যায় সেই ছেলেটির বাড়িতে পুলিশ আসে, আর সেখানে তারা সার্চ করে কিছু মাদক দ্রব্য পায়, যার ফলে ছেলেটির বাবাকে তারা সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে যায়। ছেলেটির বাবা চিৎকার করে বলতে থাকে যে এইসবের কিছুই সে জানে না, তাকে ফাঁসানো হয়েছে। দেখা যায় ছেলেটির মা এবং তার মামা চলে যায় মাঙ্গাপতির কাছে, কারণ এই মাঙ্গাপতি হচ্ছে এই সমাজের সারপাঞ্চ। দেখা যায় তাদের কথা শুনে মাঙ্গাপতি থানায় চলে আসে আর পুলিশ অফিসারের সাথে কথা বলে। এরপরে সে নারায়ণের সাথে কথা বলতে থাকে, বলে, একটু সিরিয়াস প্রবলেম, নার্কোটিক্স প্রবলেম। তারা কয়েকদিন তোমাকে জেলে রাখবে, মাসখানিকের মতো, এরপরে ছেড়ে দেবে, তুমি টেনশন করো না। নারায়ণ বলে, আমার সংসার চালানোর মতো কেউ নেই। আমি যদি দুধ ডেলিভারি না করি তাহলে আমার সংসার কি করে চলবে? আর 1 মাস বসে থাকলে আমার পরিবারকে পথে নামতে হবে। আর আমি 1 মাস কেনই বা জেলে থাকবো? আমি তো কিছুই করিনি। তখনই মাঙ্গাপতি বলে, তুমি করনি, কিন্তু তোমার ছেলে করেছে। তখনই সেই ছেলেটিকে সেখানে ডেকে নিয়ে আসা হয়। মাঙ্গাপতি বলে, তুমি আজকে স্কুলের বাইরে আমার মেয়েকে লেটার দিয়েছ, লাভ লেটার। তখনই ছেলেটা মনে করে, এরপরে বলে, ওটা লাভ লেটার ছিল না, ওটা আপনার মেয়ের মার্কশিট ছিল, যেটা সে ক্লাসে ভুলে ফেলে রেখে এসেছিল। আমি শুধু সেটাই তাকে দিয়েছি। মাঙ্গাপতি বলে, সেটা আমিও জানি, কিন্তু যে লোকটা দেখেছে সে সেটা জানে না। সে আরও 5 জনকে বলে দিয়েছে, আর এইভাবে পুরো গ্রামে এই কথাটা ছড়িয়ে গেছে যে মাঙ্গাপতির মেয়েকে একজন দুদলর ছেলে প্রেমপত্র দিয়েছে। এখন আমি তো এটা সহ্য করে নিতে পারবো না, আর আমি মানুষের মুখও বন্ধ করতে পারবো না, কিন্তু আমি টপিকটা বদলে ফেলতে পারি। এখন নারায়ণ মাদকের কেসে 30 দিনের মতো জেলে থাকবে, আর গ্রামবাসীরা সেই কথা বাদ দিয়ে এই কথাটা নিয়ে কথা বলতে থাকবে, আর আমি এটাই চেয়েছিলাম। তখন নারায়ণ এবং পুরো পরিবার বুঝে যায় যে মাঙ্গাপতি নিজে থেকে এই কাজটা করেছে, নারায়ণকে ফাঁসিয়েছে। আর এটা থেকে বোঝাই যাচ্ছিল নারায়ণ তার পরিবারের সম্মান নিয়ে কতটা সিরিয়াস। এদিকে দেখা যায় জাবেলি আর চান্দু আবারও কথা বলছিল। একদিন চান্দু জাবেলিকে জিজ্ঞেস করে, তুমি কি খাচ্ছ? জাবেলি বলে, উপমা। চান্দু বলে, ছি, আমার এটা একদমই ভালো লাগে না। জাবেলি বলে, কেন ভালো লাগে না? কি করে বুঝলে তুমি ভালো লাগে না? চান্দু বলে, এটা আবার কেমন কথা? আমার ভালো লাগে না, এমনটা আমার ফিলিংস হয়। জাবেলি বলে, এই ফিলিংসটাই হচ্ছে মনের চাওয়া। এভাবেই তাদের কথা চলছিল। এদিকে চান্দুর মা যেহেতু লন্ড্রির কাজ করত, তাই সে একটি বাসায় চলে আসে সেই বাড়িতে ধোয়ার কাপড় চোপড় নেওয়ার জন্য। ঠিক ওই সময়টাতে দেখা যায় জাবেলি এবং তার বান্ধবীরা ওই বাড়িতেই টিউশন পড়ছিল। তখনই জাবেলির নাম ধরে তার কয়েকজন বান্ধবী তাকে ডাকে, আর নামটা শুনেই চান্দু থমকে যায় এবং সে সেই মেয়েগুলোর দিকে তাকায়, কিন্তু জাবেলিকে সে বুঝতে পারছিল না। তাই সে সাথে সাথে জাবেলির নাম্বারে ফোন দেয়, আর জাবেলির ফোনটা বেজে উঠতেই জাবেলি সেটা তাড়াতাড়ি কাটার চেষ্টা করে। চান্দু এটা দেখে ফেলে। সবাই তাকে জিজ্ঞেস করলে জাবেলি বলে কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েছে। কথাটা শুনে হেসে চান্দু সেখান থেকে চলে যায়। জাবেলি বাসায় যাওয়ার সময় চান্দুকে কল করে। চান্দু তো জাবেলিকে দেখার পরে অনেক খুশি ছিল। তারা কথা বলতে থাকে। চান্দু বলে, এখন কি সময়টা ঠিক হয়েছিল? জাবেলি বলে, সেটা নয়, এটা তো তুমি আমাকে জোর করে দেখে ফেললে। চান্দু বলে, এখন তো তুমি আমার সাথে দেখা করতে পারো। জাবেলি বলে, হ্যাঁ পারি, কিন্তু সঠিক সময় আসলে, কারণ আমারও তো ফিলিংসটা আসতে হবে তোমার সাথে দেখা করার। চান্দু বলে, ঠিক আছে। রাতের বেলা চান্দু যখন আবারও জাবেলিকে ফোন করে, দেখে তার ফোনটা বন্ধ।
এরপর 2 থেকে 3 দিন সে জাবেলিকে একাধারে ফোন করেই যাচ্ছিল, কিন্তু জাবেলির ফোনটা বন্ধই ছিল। আর এতে চান্দুর মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে একদিন হঠাৎ করে চান্দু যখন কাজে ছিল, তাকে নিতিয়া কল করে এবং কোথাও যেতে বলে। আর কলটা পেয়েই খুব খুশি হয়ে যায় চান্দু। তাড়াতাড়ি তার বাইক নিয়ে সমুদ্র তীরে চলে আসে আর দেখা যায় সেখানে জাবেলিও ছিল। আসলে আজকে নিতিয়ার বার্থডে ছিল, সেই বার্থডে সেলিব্রেট করার জন্যই তারা কেক নিয়ে সেখানে এসেছিল। জাবেলিকে সেখানে দেখার পরে চান্দু অবশেষে শান্ত হয়। এরপরে তারা দুজনে আলাদা হয়ে সমুদ্র তীরের একপাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। সেখানে চান্দু তাকে জিজ্ঞেস করে, তোমার ফোন কেন বন্ধ? জাবেলি বলে, ফোনটা পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তাই সেটা সারতে দিয়েছি। চান্দু বলে, তুমি এমনভাবে বলছো যেন কিছুই হয়নি। আমি জানো তোমার জন্য কত টেনশন করছিলাম, আমার কেমন মনে হচ্ছিল। জাবেলি বলে, তোমার এমন ফিলিংস কেন হচ্ছিল? তখন চান্দু আর কিছুই বলতে পারে না, বলে আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। জাবেলি বলে, তুমি কি জানো যদি একই ফিলিংস আমারও হয় তাহলে সেটাকে কি বলে? এরপরে জাবেলি বলতে থাকে সে তার ছোট চাচাকে ফোন ঠিক করতে দিয়েছিল, কিন্তু তার চাচা বারবার ভুলে যাচ্ছিল ফোনটা নিয়ে আসার জন্য, আর এতে অনেক অস্থির হয়েছিল জাবেলি। এরপরে একদিন খবর আসে নিতিয়ার বার্থডে, আর সবাই তারা একসাথে দেখা করবে। আর সেখানে আসার পরে জাবেলি নিতিয়াকে বলেছে চান্দুকে এখানে ডাকার জন্য। চান্দু এটা শুনে বুঝতে পেরে যায় যে জাবেলিও তাকে ভালোবাসে, আর এভাবেই তারা একে অপরকে ভালোবাসার কথা বলে ফেলে। আর সেখানেই চান্দু খুশি হয়ে জাবেলিকে জড়িয়ে ধরে। আর এতে চান্দু এতটাই খুশি ছিল যেন মনে হচ্ছিল সে তার হাতে চাঁদ পেয়ে গেছে। এরপরেই তাদের ভালোবাসার পথ চলা শুরু হয়। তাদের ভালোবাসার দিনগুলো যেন একেবারে স্বপ্নের মতো কাটছিল। সারাদিন একে অপরের সাথে কথা বলতো। জাবেলি যখন কলেজে আসতো, কোচিংয়ে আসতো, তখন সে চান্দুর সাথে দেখা করত। একদিন দেখা যায় চান্দু জাবেলিকে তার বাড়িতেও নিয়ে আসে, তার মা আর বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু চান্দুর বাবা এই বিষয়টা জানত না। চান্দুর বাবা যখনই দুপুরে খেতে আসতো, তখনই ভেতরের রুমে জাবেলিকে তারা লুকিয়ে রাখত। আর এভাবেই তাদের দিনগুলো কাটছিল। জাবেলি তার কোচিং শেষ করে মাঝে মধ্যে চান্দুদের বাড়িতে আসতো। সেখানে চান্দুর বোনের সাথে, চান্দুর সাথে তার আড্ডা দিত, সময় কাটাতো। এছাড়া চান্দু জাবেলিকে তার ফ্রেন্ড সার্কেলের সাথেও পরিচয় করিয়ে দেয়, যেখানে শিবাও ছিল। একদিন চান্দু আর জাবেলি বসে কথা বলছিল। চান্দু বলে, মুভিতে কালকে আমি একটা বিয়ের দৃশ্য দেখলাম, আর সেটা দেখেই আমি তোমাকে সেখানে কল্পনা করেছি। জাবেলি বলে, আমি অলরেডি মেন্টালি তোমাকে বিয়ে করে ফেলেছি। এটা শুনে রেগে যায় চান্দু, বলে কি তুমি আমাকে বিয়ে করে পাগল হয়ে যাবে? জাবেলি বলে, এই মেন্টাল মানে পাগল নয়, আমি বলেছি মানসিকভাবে আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি। এটা শুনে খুশি হয়ে যায় চান্দু। এরপরেই জাবেলি বলে, আগামীকাল আমি আমার বোনের বিয়েতে যাব, তাই কালকে আসতে পারবো না। কথাটা শুনে চান্দুর মন খারাপ হয়ে যায়, কারণ কালকে সে জাবেলিকে দেখতে পারবে না। এরপরে জাবেলি বলে, সেই বিয়েতে আমি প্রথমবারের মতো শাড়ি পরব। কথাটা শুনে চান্দু অনেক খুশি হয়ে যায়। দেখা যায় চান্দুও সেই বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়, আর শাড়ি পরে জাবেলিকে দেখার পরে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ চান্দুর চোখে জাবেলিকে তখন সদ্যপোটা এক সাদা গোলাপের মতো মনে হচ্ছিল। সে শুধু তার দিকে তাকিয়েছিল। এরপরে রাতের বেলা চান্দু আবারও জাবেলিকে চাঁদের সাথে তুলনা করে, আর ভাবতে থাকে সে চাঁদ হাতের মুঠোয় পেয়ে গেছে। এভাবেই তাদের স্বপ্নের দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন মাঙ্গাপতি বাড়ি ফেরার পরে দেখতে পায় রাতের বেলা তার মেয়ে জাবেলি ফোনে কারোর সাথে কথা বলছে। এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে। কেস ফাইলে পুরোটা পড়ছিল এতক্ষণ তেজা। এরপরে সে কেস ফাইলটা সে মোহন রাওকে দেয়। মোহন রাও বলে, ঠিক আছে, এটা সে পরে পরে দেখবে। তেজা বলে, এটার ফাইনাল হিয়ারিং সোমবার, এই জন্য তাদের রবিবারে আসতে বলা হলেও আজকেই তারা চলে এসেছে, অর্থাৎ শনিবারে। মোহন রাও বলে, ঠিক আছে, এখন আমি একটু ব্যস্ত আছি, কালকে এক ফাঁকে পুরো কেস ফাইলটা আমি পড়ব, তুমি তাদের কালকে সন্ধ্যায় এখানে আসতে বলো। তেজা শিবাকে যেয়ে বলে, কিন্তু শিবা বলে দরকার পড়লে তারা এখানে অপেক্ষা করবে। তেজা বলে, আমি আপনাদের চিন্তার কারণটা বুঝতে পারছি, কিন্তু এখানে অপেক্ষা করার বিষয় নয়, আপনি কালকে আসুন, কালকে স্যার আপনাদের কেসটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। কিন্তু পরের দিন শিবা এবং সেই ছেলেটা যখন সেখানে চলে আসে, তেজা বলে, মোহনরাও তো একটু বাইরে গেছে, আসতে সময় লাগবে। এরপরে তারা সেখানে অনেকক্ষণ বসে থাকে। রাতের বেলা তেজা যখন বাড়ি ফিরে যাবে, শিবা তাকে আবারও জিজ্ঞেস করে। মোহনরাও তখনও বাড়ি ফেরেনি। তেজা তখনই বাকি গল্প আবারও শুনতে শুরু করে শিবার কাছ থেকে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। জাবেলি এখন প্রতিদিনই চান্দুদের বাড়িতে আসতো তার বোন এবং মায়ের সাথে সময় কাটানোর জন্য। চান্দু ঘড়ির টাইম দেখতেই দেখতে পায় যে জাবেলি আসার সময় হয়ে গেছে, সে তাড়াতাড়ি বের হয়ে যাবে। তখনই তার এক বন্ধু তাকে বলে, আমাকে একটু নামিয়ে দিয়ে যেও সামনের ফার্মেসিতে। চান্দু তাকে নিয়ে যায়।
তখনই জাবেলি তাকে কল করে। জাবেলি জিজ্ঞেস করে, তুমি কোথায়? আমি তোমার বাসায় এসে বসে রয়েছি। চান্দু বলে, আমি এখনো আসছি। দেখা যায় তার বন্ধু ফার্মেসি থেকে কিছু একটা ওষুধ কেনে। চান্দু তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে আর সেখানে তারা বসে একসাথে আড্ডা দিতে শুরু করে। ঠিক ওই সময়টাতে চান্দুর বাবার দুপুরে খাবার খেতে আসার সময় হয়ে যায়। তাই জাবেলি আবারও আগের প্ল্যান মতোই ভেতরের ঘরে যেয়ে বসে থাকে। চান্দুর বাবা সেখানে এসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে পুলিশের গাড়িসহ আরও কয়েকটি গাড়ি আসে। পুলিশ অফিসার সেখানে এসে বলতে থাকে, মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছেন বের করে দিন। এটা শুনে চান্দুর বাবা অবাক হয়ে যায়, বলে, কিসের মেয়ে, কার মেয়ে? পুলিশ অফিসার বলতে থাকে, আপনারা জাবেলিকে কিডন্যাপ করেছেন আর এখানেই লুকিয়ে রেখেছেন। চান্দুর বাবা বলতে থাকে, এটা অসম্ভব, এখানে কোনো মেয়েই নেই। অন্যদিকে বাইরে কথা বলার শব্দ শুনে জানালা দিয়ে জাবেলি দেখতে পায়। জাবেলি বুঝতে পারে এখন তার বের হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই নিঃশব্দে সে বের হয়ে আসে। আর এটা দেখার পরে জাবেলির মা প্রচণ্ড রেগে যায়, জাবেলিকে মারতে শুরু করে। চান্দুর বাবা এটা দেখে তো হতবাক হয়ে যায়, সে তো বিষয়টা জানতই না। মাঙ্গাপতি তাদের কথা শোনাতে থাকে, কিন্তু চান্দু এবং চান্দুর মা বলতে থাকে, আপনার মেয়েকে আমরা কিডন্যাপ করিনি, সেখানে ইচ্ছে করে এসেছে। এতে মাঙ্গাপতি আরও রেগে যায় আর সেই পুলিশ অফিসারকে ইশারা করলেই তারা চান্দুকে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় চান্দুর বাবা, মা, বোন পুলিশের এবং মাঙ্গাপতির হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, কাঁদতে থাকে। কিন্তু তারপরও সেখানে টানতে টানতে চান্দুকে থানায় নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরে মাঙ্গাপতি জাবেলিকে প্রচণ্ড মারধর করতে থাকে। এরপরে পুলিশ অফিসার মাঙ্গাপতিকে কল করে আর বলে, ছেলেটির বাবা মা থানার সামনে এসে বসে রয়েছে, এখন ছেলেটিকে কতক্ষণ এভাবে আটকে রাখব? ছেলেটির নামে কমপ্লেন করতে হবে, কমপ্লেন ফাইল করার জন্য থানায় আসতে হবে। মাঙ্গাপতি যখনই জাবেলিকে থানায় নিয়ে যেতে যাবে তখনই জাবেলির মা বলে, আমার মেয়ে থানায় যাবে না, ও থানায় গেলে ওর মান সম্মান শেষ হয়ে যাবে, সবাই এটা নিয়ে কথা বলবে, আর আমি চাই না আমার মেয়েকে নিয়ে সবাই এভাবে কথা বলুক। যা হওয়ার হয়ে গেছে, ছেলেটাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও, জাবেলিকে থানায় দেয়া যাবে না। জাবেলির নানাও একই কথা বলে, কিন্তু মাঙ্গাপতি প্রচণ্ড রেগে যায় আর বলে, যে করেই হোক ওই ছেলেকে শাস্তি দিতেই হবে। অবশেষে মাঙ্গাপতি তাদের কথা শুনতে বাধ্য হয়। মাঙ্গাপতি লয়ার দামুকে নিয়ে থানায় চলে আসে এবং সেখানে কমপ্লেন ফাইল করতে থাকে। আর দেখা যায় সেই কমপ্লেনের ভেতরে একের পর এক চার্জ লাগাচ্ছিল চান্দুর বিরুদ্ধে, আর শেষ চার্জটা ছিল পক্সো আর্ট। আর পক্সোর কথা শুনে সেই পুলিশ অফিসার নিজে বলে যে ছেলেটা তো যা করেছে তাতে অনেক চার্জ লাগানো হয়েছে, পক্সো লাগানোটা কি অনেক বেশি দরকার? এতে দামু রেগে যায় আর বলে, সেটা কি লাগানোর দরকার হবে না হবে সেটা আমি বলবো। জাবেলির বয়স 17 বছর 8 মাস, অর্থাৎ এখনও সে প্রাপ্তবয়স্ক হয়নি। আর এই বয়সের একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, আর এর জন্য যে কোনো চার্জ হতে পারে। তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করো। আর বলে, আপনাদের কাজটা আপনারা করুন, কমপ্লেন নিন এবং সেই ছেলেটার মুখ থেকে বের করার চেষ্টা করুন যে সে দোষ স্বীকার করেছে। এরপরেই দেখা যায় পুলিশরা টর্চার করতে শুরু করে চান্দুকে। চান্দুর বাবা মা থানার বাইরেই বসেছিল, তাদেরকে ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারা বুঝতেই পারেনি তাদের ছেলের উপরে কতটা টর্চার করা হচ্ছে। এদিকে বাড়িতে চলে আসে মাঙ্গাপতি এবং দামু। সেই কমপ্লেনে জাবেলির মায়ের সাইন নিতে হবে, তাকে সাইন করতে বলে। তখনই জাবেলির নানা বলে, বিষয়টাকে এভাবে না দেখলেও হতো, এইসব কোর্ট কেস করলে জাবেলির নামটাও সামনে চলে আসবে। কিন্তু মাঙ্গাপতি প্রচণ্ড রেগে যায়, বলে, তার পরিবারের সম্মান এতটাও ঠুনকো নয়, আজকে ওকে যদি আমি ছেড়ে দেই তাহলে কালকে আরও 5টা ছেলে আমার ঘরের দরজার সামনে আসবে আমার মেয়েদের হাত ধরার জন্য, আর আমি এটা হতে দেব না। সে জাবেলির মাকে ধমকে সেটাতে সাইন করিয়ে ফেলে। এদিকে রাতের বেলা জজের সামনে নিয়ে যাবার জন্য চান্দুকে যখন থানা থেকে বের করা হয়, চান্দুর অবস্থা দেখার পরে চান্দুর বাবা মা হতবাক হয়ে যায়, কাঁদতে থাকে যে তার ছেলের কি অবস্থা করেছে তারা। চান্দু ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে জজ চান্দুকে 14 দিনের জুডিশিয়াল রিমান্ড দিয়ে দেয় আর তাকে সাব জেলে পাঠিয়ে দেওয়া হয়। রাতের বেলা খালি পুলিশের গাড়ি জিপ ফিরলে চান্দুর বাবা মা জিজ্ঞেস করে, চান্দু কোথায়? একজন পুলিশ অফিসার বলে, তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, সাব জেলে পাঠানো হয়েছে, এখন তাকে কোর্টে চালান করা হবে কিছুদিন পরে। তারা যেন একটা লয়ার ঠিক করে তার ছেলের জন্য। এরপরেই দেখা যায় তারা একজন লয়ারের কাছে আসে। কেস ফাইলটা পড়তেই সে অবাক হয়ে যায়, বলে, এটা কি কোনো কেস ফাইল নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো চার্জ কেউ লাগায়, তার উপরে আবার পক্সো? এই পক্সো আইন অনুসারে কোনো নাবালিকা মেয়েকে টর্চার করলে বা শারীরিক নির্যাতন করলে সেটার সর্বোচ্চ শাস্তি দেবে এবং যত দ্রুত সম্ভব সেটার বিচার করা হবে। কিন্তু তারপরেও সবকিছু দেখার পরে সেই উকিল বলে, ঠিক আছে, কেসটা আমি দেখছি।
এদিকে দেখা যায় সেই কোর্টে লয়ারের সাথে দেখা করে মিস্টার দামু এবং বলে, কেসটা আপনি নিয়েছেন ভালো কথা, কিন্তু কেসটা আমি জিতব। আর তখনই তাকে ঘুষ অফার করে, আর সেই লয়ারও ঘুষের অফার পেয়ে সে রাজি হয়ে যায়। জজের সামনে মিস্টার দামু বলতে থাকে, আমার ক্লায়েন্ট জাবিলিকে ব্ল্যাকমেল করত চান্দু এবং তাকে ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং সেই ছবিগুলো দিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায় এবং তাকে আবারও ব্ল্যাকমেল করতে থাকে। আর একটা সময় জোর করে তার বাড়িতে কিডন্যাপ করে নিয়ে যায়। পুলিশরা যখন এই কেসটা ইনভেস্টিগেশন করে তখন তারা জাবিলির ফ্রেন্ডসদের কাছে জানতে পারে যে চান্দু অনেকদিন ধরেই জাবিলির পিছু পিছু ঘুরছিল, তাকে ফলো করছিল এবং ব্ল্যাকমেলিং করে যাচ্ছিল। অন্যদিকে অপরপক্ষের উকিল শুধুমাত্র বেলের অ্যাপ্লিকেশন করে আর একটা কথাও বলে না। তখনই মিস্টার দামু বলে, যদি চান্দুর বেল হয়ে যায় তাহলে আমরা তাকে ইন্টারনেট ব্যবহার করা থেকে রুখতে পারবো না। আর এই ছেলেটা যদি বের হয়ে জাবিলির ফটোগুলো ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে জাবিলির এই পরিণতির জন্য কে দায়ী থাকবে? আমরাই তো। তখন আমরা এই জাবিলিকে কিভাবে সামলাবো? এইসব কথা শোনার পরে চান্দুর বেল রিজেক্ট করে দেয় জজ। এভাবে দেখা যায় 3 থেকে 4টি শুনানি কেটে যায়, কিন্তু প্রত্যেকবারই দামু এক একটা নতুন প্রমাণ হাজির করে সেখানে চান্দুর বিপক্ষে এবং সেখানে প্রমাণ করা হয় যে চান্দু জাবিলিকে ব্ল্যাকমেল করত, কিডন্যাপ করেছে আর সে একজন নাবালিকা ছিল, যার ফলে তার বিরুদ্ধে পক্সো চার্জও দেওয়া হয়েছে। অন্যদিকে তার বিপক্ষে উকিল বারবার একটা কথাই বলতো যে সে তার বেল চায়, আর বারবার জজ সেই বেলগুলো রিজেক্ট করে যাচ্ছিল। এদিকে এতক্ষণে শিবা এবং চান্দুর পরিবারের লোকেরা বুঝে গেছে যে এই উকিলকে দিয়ে কিছুই হবে না। তারা যখন সেই উকিলকে প্রশ্ন করে যে সে কিভাবে কোনোভাবেই বেল কেন করাতে পারছে না, তখন সেই লয়ার বলে, ওর বিরুদ্ধে পক্সো চার্জ দেওয়া হয়েছে, ওর বেল কখনোই গ্রান্টেড হবে না, আমি শুধু চেষ্টা করছি ওর শাস্তি কমানোর জন্য। পরের শুনানিতে মিস্টার দামু একজন উইটনেসকে ডেকে পাঠায়। সেখানে সে ছিল ফার্মেসির ওনার। দামু তাকে জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল। লোকটা বলতে থাকে, চান্দু এবং তার বন্ধু তার ফার্মেসিতে এসেছিল, তার বন্ধু সেখানে 1 প্যাকেট কন্ডম কেনে, আর আমি তাকে জিজ্ঞেস করি এটা কার জন্য, তখন তার বন্ধু বলে এটা চান্দুর জন্য। আর এটা থেকে দামু এটা প্রমাণ করে দেয় চান্দু সেদিন কন্ডমটা কিনেছিল জাবিলির সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, তাকে ব্ল্যাকমেল করার জন্য, আর এই জন্যই তাকে কিডন্যাপ করে নিয়েছিল। এছাড়া সে আরও সাক্ষী পেশ করে যেখানে জাবিলিকে চান্দু কিডন্যাপ করার সময় 3 জন লোক তাকে দেখে ফেলেছিল, যেখানে জাবিলিকে সে জোর করে বাইকে ওঠাচ্ছে। অন্যদিকে জাবিলিকে আদালতে উপস্থিত করা যাবে না, কারণটা হচ্ছে সে মানসিক ট্রমার মধ্যে রয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, আর সেটার জন্য একজন ডক্টরকেও তারা দেখিয়েছে। সেই ডক্টরও আদালতে এসে সাক্ষী দেয়, অর্থাৎ সবগুলোই ছিল মিথ্যে সাক্ষী। এরপরেই মিস্টার দামু চান্দুর বাবা মাকে সেখানে ডাকে এবং জিজ্ঞেস করে জাবিলি যে তাদের বাড়িতেই ছিল এটা তারা জানতো কিনা। চান্দুর মা বলে হ্যাঁ, এটা সে জানতো। চান্দুর বাবা বলে সে এটা জানতো না। তখনই মিস্টার দামু তাদের অপমান করতে থাকে যে তারা কেমন বাবা মা হয়েছে, একটা ছেলে মেয়েকে কিডন্যাপ করে ঘরে রেখেছে আর সে সেটা অ্যালাউ করছে। এরপরেই জাবিলির মাকেও সাক্ষীর বক্সে ডাকা হয়। সেখানে জিজ্ঞেস করা হয় সে কি জাবিলিকে চান্দুদের বাড়ি থেকে বের হয়ে আসতে দেখেছিল কিনা। জাবিলির মা বলে হ্যাঁ। এছাড়া পরের শুনানিতে দামুর চান্দুকে আরও বাজেভাবে উপস্থাপন করে, বলে চান্দুর যেখানে পড়ালেখার করা বয়স সে সেখানে প্রত্যেকদিন 2 থেকে 300 টাকার ইনকামের কাজগুলো করে, ছোটখাটো কাজ, আর এগুলোই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এছাড়া চান্দু জাবিলির জীবনটাকে যেভাবে নষ্ট করেছে, জাবিলির সাথে যেটা করেছে, আর যেন কোনো ছেলে কোনো নাবালিকার সাথে এমনটা করার সাহস না পায় সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি সে দাবি করে। সব প্রমাণ যেহেতু চান্দুর বিরুদ্ধেই ছিল, তাই সেই জজ বলে সোমবারে এই কেসের ফাইনাল হিয়ারিং শোনানো হবে। পুরো বিষয়টা শোনার পরে অবাক হয়ে যায় তেজা আবারও তার বসকে কল করে। মোহনরাও বলে ওদেরকে কালকে সকালে আসতে বলো। পরের দিন সকালে তেজা যখন মোহনরাওয়ের সাথে সেই কেসটা নিয়ে কথা বলছিল, মোহনরাও বলে এই কেসটা আমি নিচ্ছি না, এই কেসটাতে এখন আর কিছুই করার নেই। সেই ছেলেটাকে কোনোভাবেই বিচার পাইয়ে দেওয়া যাবে না বা শাস্তি থেকে মুক্ত করা যাবে না, তুমি তাদের কেস ফাইলটা ফেরত দিয়ে দাও। তেজা তাকে অনেক বোঝায়, কিন্তু কোনোভাবেই মোহনরাও এই কেসটা নিতে রাজি হচ্ছিল না। তেজা এবং লাহারি সেই কেসটা নিয়েই কথা বলছিল যে কেন মোহনরাও কেসটা নিচ্ছিল না। ঠিক ওই সময়টাতে অন্য একজন লয়ারের অ্যাসিস্ট্যান্ট তাদের কাছে আসে, আর সে তাদের মিষ্টি খাওয়ায়, বলে সে কেস পেয়েছে। এটা শুনে মন খারাপ হয়ে যায় তেজার, কারণ সেই ছেলেটা মাত্র 2 বছর প্র্যাকটিস করেই নতুন কেস নেওয়ার সুযোগ পেয়ে গেছে, অথচ তেজার এখনও হলো না। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে চলে আসে শিবা এবং সেই ছেলেটি। তাদের দেখার পরেই তেজার মনে প্রশ্ন উঠতে থাকে, সে নিজেই চাইলে এই কেসটা নিতে পারে।
এরপরই শিবাকে বলে দেয় যে হ্যাঁ, মোহন রায়ের হয়ে কেসটা আমি লড়ব। এটা শুনে লাহারি অবাক হয়ে যায়। তেজা লাহারিকে বলে, আমার মনে হচ্ছে এই কেসটা আমি জিততে পারবো, আর একবার জিতে গেলে আমার ক্যারিয়ারটা একেবারেই শুরু হয়ে যাবে। লাহারিও তাকে সাপোর্ট করে। কোর্টের সময় জজ যখন এই বিষয়টা জানতে পারে তখন বলতে থাকে এই সময়ে নতুন লয়ার দিয়ে কী হবে। তখন অনেক রিকোয়েস্ট করে তেজা। অবশেষে সেই জজ পারমিশন দিয়ে দেয় কেসটা লড়ার জন্য। চান্দু প্রথমেই সেই ফার্মেসিওয়ালাকে ডাকে এবং সাক্ষী হিসেবে তাকে আবারও বলতে বলে যে কি বলেছিল। সেই ফার্মেসিওয়ালা সবকিছু একই কথা বলে। তখন সেখানে চান্দু প্রমাণ করে দেয় কন্ডম কেনা মানেই শারীরিক সম্পর্ক করা নয়, দুটো আলাদা জিনিস। এরপরেই চিট্টিকে ডাকা হয় কাঠগড়ায়। তেজা তাকে বলে সেদিন কি হয়েছিল আমাদের খুলে বলো। আসলে চিট্টি চান্দুর সাথে একটু মজা করেছিল। যেহেতু প্রতিদিনই জাবেলি তাদের বাড়িতে যায়, কোনো সময় যদি জাবেলি এবং চান্দু একা হয়ে পড়ে তখন তারা কি করবে, এই জন্য মজা করেই চিট্টি সেদিন ফার্মেসি থেকে কন্ডম কিনে চান্দুকে দেয়। কিন্তু চান্দু বলে, ছি, তুমি এতটা নিচু কী করে হতে পারলে, আমাদের মধ্যে এসব কিছুই হয়নি। সে সেই প্যাকেটটা ফেলে দিয়েই তাকে রেখেই বাড়িতে চলে যায়। আর এভাবেই তেজা সেখানে প্রমাণ করে দেয় মিস্টার দামু ফার্মেসির যে বিষয়টা তুলে ধরেছিল সেটা অর্ধেক সত্য। এরপরেই তেজা কাঠগড়ায় ডাকে সেই তিনজনের একজনকে যারা চান্দুকে জাবেলিকে জোর করে বাইকে ওঠাতে দেখেছিল। সেখানে তেজা প্রথমে একজনকে জিজ্ঞেস করে যে তারা সে বাস স্টেশনে কখন ছিল। সেই লোকটা বলে 12:30-এ। এরপরে তেজা তাকে জিজ্ঞেস করে আপনারা তো দর্শন করে ফিরছিলেন, দর্শন হতে কত সময় লাগে। এইভাবে সব সময় ক্যালকুলেশন করে জিজ্ঞেস করে লোকটাকে যে তাহলে আপনি গ্রাম থেকে কখন বের হয়েছিলেন। লোকটা হিসাব করে বলে 6টায়। এরপরে তার পাশে যে লোকটি ছিল তাকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয় যে তারা গ্রাম থেকে কখন বের হয়। সেই লোকটা বলে 8টায়। এরপরে অন্য একজন লোককে অর্থাৎ তৃতীয় লোককে যখন জিজ্ঞেস করা হয় সে সময়ই বলতে পারে না। তেজা এটাও প্রমাণ করে দেয় বাস স্ট্যান্ডে জাবেলিকে কিডন্যাপ করার যে বিষয়টা সেটা পুরোপুরি মিথ্যে। এছাড়া তেজা জাবেলির বেস্ট ফ্রেন্ড নিতিয়ার একটা ভিডিও স্টেটমেন্ট সেখানে তুলে ধরে। আসলে নিতিয়ার বাবা তাকে কোর্টে আসতে দিচ্ছিল না, তাই ভিডিওতেই সে তার বয়ান দেয়। সেখানে নিতিয়া বলে সেদিন কোচিং শেষ করে তারা যার যার মতো বাড়ি ফিরছিল, তার মানে হচ্ছে জাবেলি সেই বাস স্ট্যান্ডে কখনো যায়নি। আর এভাবেই তেজা প্রথম শুনানিতেই চান্দুর বিরুদ্ধে থাকা 3 থেকে 4টি চার্জ উঠিয়ে ফেলে। আর এতে চিন্তার ভাঁজ পড়ে যায় মাঙ্গাপতি এবং দামুর। এরপরেই দেখা যায় কোর্টের বাইরে দামুর দেখা করে তেজার সাথে এবং তাকে ঘোষ অফার করে যেটা মাঙ্গাপতি দিতে চাইছিল, কিন্তু তেজা সেটা কোনোভাবেই নিতে স্বীকার হয় না। এরপরে মাঙ্গাপতি দামুকে বলতে থাকে আমি যদি এই কেসটা হেরে যাই মাঙ্গাপতির সম্মান হেরে যাবে, সবাই আমার দিকে আঙুল তুলবে, আমি এটা হতে দিতে পারি না, আমি তোমাকে বলবো কি করতে হবে। এদিকে কোর্ট শেষে তেজা লাহিড়িকে কল করে এবং সে অনেক খুশি ছিল এই বিষয়টা বলে। পরের শুনানিতে দেখা যায় মিস্টার দামু একটা ভিডিও উপস্থাপন করে জজের সামনে। জজ দেখার পরে সেই ভিডিওটা তেজা এবং চান্দু একসাথে দেখে, যেখানে সেই বিয়ে বাড়িতে যখন চান্দু জাবেলির সাথে দেখা করতে গিয়েছিল তখন সবার চোখের আড়ালে চান্দু আর জাবেলি একটা রুমের ভেতরে চলে যায় এবং সেখানে দরজা বন্ধ করে তারা 15 থেকে 16 মিনিট ছিল। এরপরে তারা আবারও দুইজন বাইরে বের হয়ে আসে। এটা দেখে তেজা অবাক হয়ে যায়। অন্যদিকে দামু এটা প্রমাণ করে দেয় যে সেই দিন ব্ল্যাকমেল করে চান্দু জাবেলিকে সেই বাড়িতে সেই রুমে নিয়ে গিয়েছিল এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, অর্থাৎ তাকে রেপ করেছে। আর নাবালিকা জাবেলিকে রেপ করার জন্য তার বিরুদ্ধে আরও কয়েকটা কেস লাগানো হয় পক্সো সহ। জজ পরের শুনানির তারিখ দিয়ে দেয়। সেখানে হতাশ হয়ে বসে পড়ে তেজা। তখনই মাঙ্গাবতী সেখানে চলে আসে আর তেজাকে বলে হয়তোবা ফার্মেসির সত্যটা অর্ধেক সত্য ছিল, বাস স্ট্যান্ডটা পুরোপুরি মিথ্যে ছিল, কিন্তু এই ভিডিওটা পুরোপুরি সত্য, এখন দেখি তুমি কি করতে পারো। এদিকে তেজা প্রচণ্ড রেগে সেখান থেকে বের হয়ে আসে। শিবা যখন তাকে ডাকে তেজা বলতে থাকে সে আমাদের সাথে চিট করেছে, তুমি আমাদের সাথে চিট করেছ, আমাকে এই বিষয়টা আগে কেন বলনি। কেসটা রেখে দিয়েই তেজা সেখান থেকে চলে আসে। এদিকে একজন পুলিশ অফিসার মাঙ্গাপতি এবং লয়ার দামুর সাথে যখন কথা বলছিল সেই পুলিশ অফিসার বলে কেসের মাঝখানে এই ভিডিওটা কোথা থেকে আসলো হুট করে। মাঙ্গাপতি বলতে থাকে হুট করে আসেনি, আগে থেকেই। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেই বিয়ের অনুষ্ঠানে একটা নেকলেস হারিয়ে গিয়েছিল, সেটা খোঁজার জন্যই সেই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ভালো করে দেখা হয়েছিল, যার ফলে সেই বাড়িতে যে লুকিয়ে একটা রুমে দুইজন ঢুকেছে অর্থাৎ জাবেলি এবং চান্দু, এটা একজন লোক দেখে ফেলে। সেই ফুটেজটা এনে সে মাঙ্গাপতিকে দেখায় আর এটা দেখার পরে সে প্রচণ্ড রেগে যায়। ল্যাপটপটা সেখানেই রেখে দেয় এবং সাথে সাথে সে তার লোকদের কল দেয়। প্রথমত একজন পুলিশ অফিসারকে কল করে
আর জাবেলির নাম্বারটা দিয়ে বলে এই নাম্বারে সবথেকে বেশি কে কথা বলেছে সেটা যেন খুঁজে বের করে। এরপরেই সে তার আরও একজন লোককে কল করে এবং জাবেলি যে কোচিং সেন্টারে গিয়েছিল সেটার সামনে যে জাবেলির জন্য অপেক্ষা করতে বলে। পুলিশ অফিসার বলে সেই নাম্বার থেকে চন্দ্রশেখর নামের একটি ছেলের সাথে সবথেকে বেশি কথা হয়েছিল। তখনই সেই চন্দ্রশেখরের লোকেশনও বের করে ফেলে তার লোকের মাধ্যমে। এরপরেই মাঙ্গাপতি তার একজন লোককে পাঠিয়ে দেয় চন্দ্রশেখরকে অর্থাৎ চান্দুকে ফলো করার জন্য। এরপরে মাঙ্গাপতি চলে আসে তার বাড়িতে, সবাইকে নিয়ে গাড়ি দিয়ে যেতে থাকে আর সবাইকে সেই ভিডিওটা দেখায়। এতে সবাই হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পরেই যখন সেখানে পুলিশ চলে আসে এরপরেই তারা সেখানে যেয়ে চান্দুকে অ্যারেস্ট করে এবং জাবেলিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। মাঙ্গাপতি বলে আমার শ্বশুর নিষেধ করেছিল দেখে এবং রিকোয়েস্ট করেছিল দেখেই এই ভিডিওটা এতদিন আমি সাবমিট করিনি, কিন্তু এখন আমার হাতে আর কোনো উপায় নেই। এদিকে তেজা মন খারাপ করে তার গ্রামের বাড়ি চলে যাচ্ছিল। লাহিড়ী তাকে বলে কি হয়েছে, কিন্তু লাহিড়ীকে সে কোনো কথা না বলেই গ্রামের বাড়ি চলে যায়। বাড়িতে আসার পরে মাঙ্গাপতির শ্বশুর বলে তোমাকে বলা হয়েছিল ভিডিওটা আদালতে না দেওয়ার জন্য, কেন দিলে? তখন মাঙ্গাপতি রেগে যায় আর বলে কেসটা যদি আমি হেরে যাই তাহলে সবাই বলবে সেই ছেলেটা নির্দোষ ছিল, আর তখন আরও 5টা ছেলে আমার বাড়ির দুয়ারে চলে আসবে আমাদের মেয়েকে কলঙ্কিত করার জন্য, আর আমি সেটা হতে দেব না। আর কেসটা যদি জিতে যাই তাহলে আমরা সবাইকে বলতে পারবো সেই ছেলেটি আমাদের মেয়েকে ব্ল্যাকমেল করত, আমাদের মেয়ে পবিত্র ভালো, আর এভাবেই পরিবারের সম্মান ফিরিয়ে আনতে পারবো। তাই আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। এদিকে তেজা শিবার ফোন ধরছিল না। এরপরেই শিবা চায়ের দোকানে অন্য একজন লয়ারের সাথে কথা বলে। সেই লয়ার তাদের উপদেশ দেয় তারা যেন জাবেলির বাড়িতে চলে যায়, তার পরিবারের লোকের সাথে কথা বলে তারা যদি কেসটা উইথড্র করে নেয় তাহলেই চান্দু বাঁচতে পারবে। তারা সেটাই করে, জাবেলির বাড়িতে চলে আসে। জাবেলির মা এবং তার নানাকে পুরো বিষয়টা খুলে বলে, কিন্তু সেখানে তখনই মাঙ্গাপতি চলে আসে আর তাদের অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। চান্দুর বাবা মা তার পায়ে ধরে পর্যন্ত বলে, কিন্তু তারপরও মাঙ্গাপতির একটুও দয়া হয় না। সে তাদেরকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্যদিকে পাশের রুম থেকে জাবেলি এটা শুনছিল আর কাঁদছিল, কারণ তার হাতে আর কোনো উপায় ছিল না। এদিকে এভাবেই কয়েকদিন কেটে যায়। জাবেলির মাও জাবেলিকে ভুল বোঝে, তার সাথে কথা বলে না। অন্যদিকে চান্দুর বাবা মা দিনরাত কেঁদেই চলছিল তাদের একমাত্র ছেলের জন্য। এদিকে জেলে বসে চান্দু কেঁদে চলছিল। এদিকে চান্দুর বোনকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে দেখা যায়। সে বলে তার সহপাঠীরা তার ভাইকে নিয়ে বাজে কথা বলে, তাকে বলে তার ভাই নাকি রেপ করেছে, সে একটা কুলাঙ্গার, আমি আর স্কুলে যাব না। এটা শুনে চান্দুর মা অঝরে কাঁদতে থাকে। এদিকে তেজাও হতাশ হয়ে পড়েছিল। একে তো মোহনরাওকে না জানিয়ে তার বিরুদ্ধে গিয়ে এই কেসটা সে নিয়েছিল, তার উপরে কেসটা সে এত সুন্দর করে লড়ছিল, কিন্তু হঠাৎ করেই এমন একটা প্রমাণ সামনে চলে আসলো যেখানে তেজার আর কিছুই বলার ছিল না। এরপরে দেখা যায় অন্য একজন লয়ার ভাইজাকে মোহনরাওকে কল করে আর বলে আপনি আপনার জুনিয়রকে না পাঠিয়ে আমাকে বললেও আমি কেসটা লড়ে দিতাম। তখনই মোহনরাও বুঝতে পারে যে তেজা তার বিরুদ্ধে যে সেই কেসটা নিয়েছে এবং নিজেই লড়েছে। এরপরে কেসটা হেরেও গেছে। এরপরে লাহিড়ীকে সে জিজ্ঞেস করে এবং সব কথা জানতে পেরে যায়। আর সেই দিন রাতেই লাহিড়ীকে নিয়ে মোহনরাও চলে আসে তেজার বাড়িতে। মোহনরাও বলে আমি সবকিছু জানি, এখন তোমার প্রবলেমটা কি হচ্ছে? তেজা বলতে থাকে আমি বুঝতে পারছি না, আমি আপনার উপর দিয়ে কেসটা নিয়েছি আর এখন আমার এই পরিণতি। আমার মনে হচ্ছে আমি এই পেশার জন্য ফিট নই। মোহনরাও বলতে থাকে এটাই হচ্ছে তোমার সবথেকে বড় সমস্যা, কুইক ডিসিশন নেওয়া। তুমি খুব তাড়াতাড়ি ডিসিশন মেক করে ফেলো, যেটা এই পেশার জন্য খুবই বিপজ্জনক। আর এই জন্যই আমি তোমাকে এতদিন কোনো কেস দেইনি। তোমার সেই কেসটার কথা মনে আছে? সেই অ্যাক্সিডেন্টের কেসটা সবাই সেই লরি ড্রাইভারকে দোষারোপ করছিল যে সেই দোষ করেছে, কিন্তু একবারও কেউ প্রশ্ন করেনি সেই বৃদ্ধ লোকটা রাস্তার মাঝে ওই সময়ে কি করছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এটা একটা সুইসাইড কেস ছিল। কিন্তু এটা যদি আমি সুইসাইড কেস প্রমাণ করে দিতাম তাহলে হয়তোবা ভেঙ্কটেশের নাম খারাপ হতো, এমনকি লাইফ ইন্স্যুরেন্স থেকে তার যে টাকা পাওয়ার কথা ছিল সেটাও পেত না, যার ফলে তার পরিবার ক্ষতির সম্মুখীন হতো। আর এদিকে সেই লরি ড্রাইভারও ক্ষতির সম্মুখীন হতো। আর এই জন্যই আমি এই কাজটা করেছি, সেটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে প্রমাণ করেছি, কিন্তু লরি ড্রাইভারকে নির্দোষ প্রমাণ করেছি, যাতে কোনো পক্ষেরই ক্ষতি না হয়। আর সেই কেসের পরে যখন আমি জানতে পারি যে আমি যেসব প্রশ্ন করব সেটা তুমি আগে থেকেই গেস করে ফেলেছিলে, তখন সেটা শোনার পরে আমার তোমাকে নিয়ে গর্ব হয়েছিল। মোহনরাও বলে তোমার সেই প্রশ্নের কথা মনে আছে? তুমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলে, আমি তোমাকে আরও একটা প্রশ্ন নিয়ে হাজির করছিলাম। তুমি বারবার উত্তর দিচ্ছিলে একবার একজনকে বাঁচাবে নয়তো 5 জনকে, কিন্তু তুমি একবারও প্রশ্ন করনি সেই একজন লোক অথবা 5 জন লোক কেন সেই রেলওয়ের ট্র্যাকে গিয়েছিল।
তোমাকে যে কোনো কেসের গভীরে যেতে গেলে প্রশ্নের উত্তর নয়, প্রশ্ন করতে হবে। প্রশ্নের উত্তরের পরিবর্তে যখন তুমি প্রশ্ন করতে পারবে তখনই কেস লড়ার জন্য তুমি ফিট হবে। তেজাকে বলে, এসব কিছু মাথা থেকে বাদ দাও, কালকে থেকে অফিসে আসো। মোহনরাও এবং লাহারি সেখান থেকে চলে যায়। পরদিন কোর্টের ভেতরে দামু আর মাঙ্গাপতি একে অপরের চোখে ইশারা করছিল, হাসছিল, কারণ সেখানে অপরপক্ষের উকিল অর্থাৎ তেজা ছিল না, আর তারা ভেবেছিল তেজা আসবেও না। কিন্তু তাদেরকে চমকে দিয়ে তেজা সেখানে চলে আসে। তেজাকে দেখে তারা অবাক হয়ে যায় যে এই কেসে সে আর কি নতুন আর্গুমেন্ট করবে। ভিডিও দেখার পরে সবকিছু তো প্রমাণ হয়েই গেছে। দেখা যায় সে উইটনেসকে আবারও এক্সামিন করতে যায়, আর এই জন্য পুলিশ অফিসারকে ডাকা হয় যে চান্দুর বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছিল, আর সেখানে লেখা হয়েছিল সে জাবেলিকে রেপ করেছে, অর্থাৎ জাবেলির সাথে সে শারীরিক সম্পর্ক করেছে। এই জন্য তার বিরুদ্ধে রেপ কেস এবং পক্সো কেস দেওয়া হয়েছে, কারণ জাবেলি নাবালিকা। তেজা প্রশ্ন করে, আপনি কিভাবে শিওর হলেন যে ওরা শারীরিক সম্পর্ক করেছে? পুলিশ অফিসার বলে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল। তেজা বলতে থাকে, ভিডিওতে দেখা যাচ্ছিল তারা ভেতরে ঢুকেছে, কিছুক্ষণ পরে বাইরে বের হয়ে এসেছে। ভেতরে কি হয়েছে সেটাকে আপনি দেখেছেন? পুলিশ অফিসার বলে, এই বয়সের ছেলেমেয়েরা একান্ত সময় কাটানোর জন্য রুম বেছে নেয়, আর তারাও রুমের ভেতরেই ছিল, তাই তারা কি করেছে এটা আর বোঝার বাকি নেই। তেজা তখন প্রমাণ করে দেয় চান্দু এবং জাবেলি তারা যে শারীরিক সম্পর্ক করেছে সেটার কোনো প্রমাণ নেই, সেটা সবাই মাত্র অনুমান করছে সেই ভিডিওটা দেখে। আর কোর্টে অনুমানের কোনো জায়গা নেই, প্রমাণ ছাড়া অনুমান ভিত্তিহীন। তেজা বলতে থাকে, আমাদের সমাজে এটা প্রচলিত ধারণা, কেউ যদি একান্ত সময় রুমে কাটায়, সেখানে ছেলে মেয়ে একসাথে থাকলেই তারা শারীরিক সম্পর্ক করেছে, আর এটা চিরন্তন সত্য হিসেবে আমাদেরকে বোঝানো হয়েছে। তেজা পুলিশ অফিসারকে প্রশ্ন করে, যখন কমপ্লেন করা হয় তখন কি আপনি অ্যাকুইস্ট অর্থাৎ জাবেলির সাথে কথা বলেছেন? তখন সে পুলিশ অফিসার বলে, না, আমি সময় পাইনি। এইভাবে সে প্রমাণ করে দেয় এটাও একটা ভিত্তিহীন চার্জ। এরপরেই তেজা জাবেলির মাকে কাঠগড়ায় দাঁড় করায় এবং জিজ্ঞেস করে, আপনি কি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছিলেন সে রুমের ভেতরে যে কি করেছিল? সে বলে, না, আমি জিজ্ঞেস করিনি। তখনই দামু বলে, কিভাবে বা জিজ্ঞেস করবে? সেই ঘটনার পর থেকেই তো জাবেলি মানসিকভাবে অসুস্থ, সে কথা বলার মতো বা কোনো বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। তেজা বলে, সেই রুমের ভেতরে শুধুমাত্র দুইজন ছিল, জাবেলি এবং চান্দু। জাবেলি যেহেতু অসুস্থ, বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই, তাই আমরা চান্দুকে জিজ্ঞেস করতে পারি সেই রুমের ভেতরে কি হয়েছিল, আমরা জানতে পারি বিষয়টা। তাই তেজা জজকে বলে, আমি চাই চান্দুর ইন ক্যামেরা প্রসিডিংয়ের মাধ্যমে তার বয়ান রেকর্ড করা হোক, আর এতে পারমিশন দেয় জজ। আর সেই ইন ক্যামেরা প্রসিডিংয়ের জন্য সবাইকে বাইরে বের করে দেওয়া হয়, শুধুমাত্র দুই পক্ষের উকিল এবং চান্দু সেখানে ছিল, আর সেখানে তাকে জিজ্ঞেস করা হয়। চান্দু সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে তেজা জজকে বলে, কেস শুরু হওয়ার থেকে এখন পর্যন্ত ভিকটিম জাবেলিকে কোনো প্রশ্ন করা হয়নি, এমনকি জাবেলির বন্ধুবান্ধব, উকিল, পুলিশ অফিসার কেউ জাবেলিকে কোনো প্রশ্ন করেনি, কারণ লয়ার দামুর মতে জাবেলি মানসিকভাবে অসুস্থ। তো জাবেলিকে যে ডক্টর চিকিৎসা করেছে আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তেজার সেটাই করে, সেই ডক্টরকে জিজ্ঞাসাবাদ করে এবং সে জাবেলিকে কিভাবে ট্রিটমেন্ট করেছে, সপ্তাহে কতদিন ট্রিটমেন্ট করেছে, কতটুকু সময়ের জন্য করেছে, এই সব কিছু জিজ্ঞাসাবাদ করে। সেই ডক্টর বলে সপ্তাহে 2 থেকে 3 বার জাবেলিকে তার মা তার কাছে নিয়ে আসতো ট্রিটমেন্টের জন্য। তখনই তেজা কোর্টের ভেতরে সেই ডক্টরের অ্যাসিস্ট্যান্টের একটি ভিডিও দেখায়, যে অ্যাসিস্ট্যান্টকে তেজা জাবেলির ফটো দেখিয়েছিল এবং জিজ্ঞেস করেছে সে হসপিটালে এই মেয়েটিকে দেখেছে কিনা, কারণ গত 3 মাস ধরে এই মেয়েটি সপ্তাহে 2 থেকে 3 বার হসপিটালে যাচ্ছিল, তার মানে নিশ্চয়ই এই অ্যাসিস্ট্যান্ট মেয়েটিকে দেখে থাকতে পারে, চিনতে পারবে। কিন্তু সেই অ্যাসিস্ট্যান্ট জাবেলিকে দেখে চিনতেই পারেনি। দামু বলে, বাস্তবের চেহারা আর ছবির চেহারা হয়তো মিল নেই, তাই সে চিনতে পারেনি, কিন্তু তাকে সরাসরি উপস্থিত করে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা সে বলতেও পারবে, আমি নিশ্চিত এটা সে পারবে। তখনই তেজা বলে, ঠিক আছে, আমি চাই তাকে আদালতে উপস্থিত করা হোক। জজ পারমিশন দেয়। সেখানে একটি ব্রেক দেওয়া হয়, আর ব্রেকের মাঝে জাবেলির মা বাসায় চলে যায়। ব্রেকের পরেই সেই অ্যাসিস্ট্যান্টকে কাঠগড়ায় ডাকা হয় আর জাবেলির ফটো দেখানো হয়। সেই অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, একে তো আমি চিনি, এর মা কয়েকদিন পরপরই হসপিটালে নিয়ে আসতো চিকিৎসা করার জন্য। তেজা বলতে থাকে, কিন্তু আপনি তো বলেছিলেন একে আপনি চেনেন না। তেজা বুঝতে পারছে সে মিথ্যে বলছে, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না, মানে তেজা আবারও হেরে গেল। জজ 30 তারিখের সময় দেয়। যখনই দামু এবং মাঙ্গাপতি সেখান থেকে বের হয়ে আসবে তখনই আবারও তাদের ডাকা হয়, বলে জজ তাদের ডাকছে। সেখানে যাওয়ার পরে দেখা যায়
তেজা সেই অ্যাসিস্ট্যান্টকে আবারও এক্সামিন করতে চায়, আর এই জন্য সেখানে সে দুটি ছবি নেয়। সেখানে বলা হচ্ছিল সেই দুটো ছবির মধ্যে একটা ছবি হচ্ছে জাবেলির মায়ের। যেহেতু জাবেলির মাই তাকে হসপিটালে রেগুলার নিয়ে যেত, তার মানে জাবেলির মাকে অবশ্যই সে চিনবে। তো দুটো ছবির মধ্যে কোন ছবিটা জাবেলির মায়ের? সেই অ্যাসিস্ট্যান্ট ফেঁসে যায়, কারণ সে জাবেলির মাকে চিনত না। তারপরও সে গেস করে একটা ছবি দেখিয়ে দেয়। তখনই তেজা বলে আসলে এই ছবিটা চান্দুর মায়ের। তখনই সেই অ্যাসিস্ট্যান্ট কথা ঘুরিয়ে ফেলে যে সে কনফিউজড হয়ে গিয়েছিল, ছবিতে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না অপর ছবিটা জাবেলির মায়ের। তখনই তেজা বলে আসলে এই ছবিটাও জাবেলির মায়ের নয়, এটা আমার মার ছবি। আসলে জাবেলির মায়ের ছবি আমার কাছে ছিলই না। তখন এভাবে তেজা প্রমাণ করে দেয় যে জাবেলি অসুস্থ নয়, ডাক্তারের কাছে তার কোনো চিকিৎসাই হয়নি। তাই তেজা বলে জাবেলিকে কোর্টে উপস্থিত করার জন্য। জজও বলে পরের হিয়ারিংয়ে অবশ্যই জাবেলিকে কোর্টে উপস্থিত থাকতে হবে। দামু মাঙ্গাপতিকে বলে দুইটা ওয়ে আছে। একে তো জাবেলিকে কোর্টে আসতে হবে এবং নিজের মুখে বলবে যে চান্দু তাকে রেপ করেছে, আর নয়তোবা কেসটা উইথড্র করে নিতে হবে। মাঙ্গাপতি বাসায় চলে আসে আর বলে অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই জাবেলিকে কোর্টে যাওয়া থেকে আটকে রাখতে পারলাম না, তাকে কোর্টে যেতে হবে। মাঙ্গাপতি জাবেলির সাথে কথা বলে আর বলে এখন আমার পরিবারের সম্মান তোমার হাতে, আমি চাই তুমি সেই সম্মান রক্ষা করো, অর্থাৎ তাকে থ্রেট দেয়। দেখা যায় পরের শুনানিতে জাবেলিকে কোর্টে নিয়ে আসা হয় না। দামু জজকে বলতে থাকে গতকাল থেকেই জাবেলি মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তারা মিসিং কমপ্লেনও করেছে পুলিশের কাছে। মাঙ্গাপতি হাসতে থাকে, আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোর্টে আসার জন্য রেডি হচ্ছিল জাবেলি এবং তার মা। ঠিক তখনই মাঙ্গাপতি এসে বলে কোর্ট আজকের জন্য বন্ধ, আজকে তাদের কেসের হিয়ারিং হবে না, তাই আজকে তারা বাসায় থাকুক। এটা বলে সে চলে এসেছিল। জজ যখন আবারও একটা হিয়ারিংয়ের রায় দিতে যাবে, ঠিক ওই সময়টাতে জাবেলি এবং তার মা কোর্টে চলে আসে। আসলে মাঙ্গাপতি যখন বলছিল কোর্টে আজকে তাদের কেসের হিয়ারিং হবে না, তাদের সন্দেহ হয়েছিল। এরপরেই জাবেলির নানা একজন পুলিশ অফিসারকে কল করে, আর সে বলে তাদের কেসের হিয়ারিং হচ্ছে, এই জন্যই জাবেলির মা তাকে সেখানে নিয়ে এসেছে। এদিকে কোর্টে জাবেলি এবং তার মাকে দেখে মাঙ্গাপতি এবং দামু হতবাক হয়ে যায়। তেজা এরপরেই বলে আমি মাঙ্গাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তাকে ডাকা হয়। তেজা তাকে জিজ্ঞেস করে সেই দিন সকালে আপনি ভিডিওটা দেখেছিলেন এবং সন্ধ্যায় আপনি পুলিশে কমপ্লেন করেছেন, তাই তো? মাঙ্গাপতি বলে হ্যাঁ। তেজা বলে তার মানে এর মধ্যে কি আপনি অফিসে গিয়েছিলেন অথবা আপনার রাইস মিলে? মাঙ্গাপতি বলে আমার পরিবারের মেয়ের এত বড় বিপদ, এই সময় আমি অফিসে কি করে যাব বা রাইস মিলে কি করে যাব? আপনি কি পাগল নাকি? তেজা বলে তার মানে আপনি এছাড়া অন্য কোনো কাজ করেননি, তাই তো? মাঙ্গাপতি বলে না। তেজা বলে তাহলে সিসিটিভি ফুটেজ অনুসারে আপনি এটিএমের সামনে কি করছিলেন, আর আপনি টাকাই বা কেন তুলেছিলেন? মাঙ্গাপতি তখন ঘুরিয়ে ফেলে বলে আমার মনে ছিল না, সেই দিন রাইস মিলের শ্রমিকদের আমি বেতন দিয়েছিলাম। এরপরেই ইন ক্যামেরা প্রসিডিংয়ের মাধ্যমে জাবেলির বয়ান নেওয়া হয়। জাবেলি বলতে থাকে সেই রাতে কি হয়েছিল। জাবেলি সেই বিয়ের রাতে চান্দুকে ইশারা করেছিল উপরে আসার জন্য, আর সেই রুমে যাওয়ার পরে জাবেলি তাকে বলেছিল একটু পরেই আমার বোন এবং দুলাভাইয়ের বিয়ে শুরু হবে, পণ্ডিত মশাই মন্ত্র পড়তে শুরু করবে, বিয়ের কার্যক্রম শুরু হবে, আর আমি চাই আমরা দুইজন সেই মন্ত্র পড়ে একই রকমভাবে এখানে রিচুয়াল পালন করব। চান্দু বলে এখানে তো কিছুই নেই। তখন জাবেলি বলেছিল কিছু নেই তো কি হয়েছে, আমরা কল্পনা করে নেব এখানেই সব কিছু রয়েছে। ঠিক তখনই দেখা যায় তারা 15 থেকে 16 মিনিট সেখানে বসেই মন্ত্র পড়েছিল এবং বিয়ের রিচুয়াল যেভাবে করা হয়েছিল তারা দুজনেই সেটাই করেছিল। আর এরপরে তারা সেখান থেকে বের হয়ে এসেছিল, অর্থাৎ সেই রুমে যাওয়ার পরে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই হয়নি। আর এটা প্রমাণ হয়ে যাওয়ার পরপরই চান্দুর ওপর থেকে পক্সোর চার্জটা উঠে যায়। আসলে জাবেলির মাও জাবেলিকে এতদিন ভুল বুঝেছিল, কিন্তু সেই দিন তেজার কথা শোনার পরে সে তার মেয়েকে জিজ্ঞেস করেছিল এবং জাবেলি যখন বলেছে সে ভুল কোনো কিছু করেনি, তখনই সে তার ভুল বুঝতে পেরেছিল আর নির্দোষ চান্দুকে বাঁচানোর জন্য তাকে আদালতে নিয়ে আসে। তেজা বলতে থাকে যখন চান্দুর নামে এই কেসটা দেওয়া হয় তখন জাবেলির বয়স 17 বছর 8 মাস, আর এখন জাবেলির বয়স 17 বছর 364 দিন। একদিন পরেই সে 18 বছরে পরিণত হবে। তাহলে আজকে যদি সে নাবালিকা থাকে, কালকে সে সাবালিকা হয়ে যাবে। তার মানে একদিনের মধ্যে তার ভিতরে ম্যাচুরিটি চলে আসবে। এমন কোনো কথা নেই, ম্যাচুরিটি বিষয়টা ধীরে ধীরে জন্মায়, যেটা অনেক আগে থেকেই ছেলে আর মেয়েদের মধ্যে শুরু হয়ে যায়। আর তার ক্লায়েন্ট চান্দু কখনোই জাবেলিকে ব্ল্যাকমেল করত না, বরং তারা একে অপরকে ভালোবাসত। আর এই ভালোবাসার জিনিসটাকেই তারা এভাবে সাজিয়েছে। আসলে পুরো বিষয়টাই করেছে মাঙ্গাপতি। মাঙ্গাপতি যখন জানতে পারে
তার মেয়ে একজন ওয়াচম্যানের ছেলের প্রেমে পড়েছে, এই বিষয়টা সে সাধারণভাবে মেনে নিতে পারেনি। সে লোকলজ্জার ভয়ে এই বিষয়টাকে ভিন্নভাবে ঘুরিয়ে চান্দুর মতো নিরহ একজন ছেলেকে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছিল। মাঙ্গাপতি সেদিন সকালে যখন ভিডিওটা দেখে, এরপরেই সে পুলিশের সাথে কথা বলে, এটিএম থেকে টাকা তোলে। এরপরেই ধীরে ধীরে সে সবাইকে কিনে নেয়, লয়ার, পুলিশ, ডক্টর, সবাইকে। আর এভাবেই সে চান্দুর বিরুদ্ধে পুরো একটা মিথ্যের ফাঁদ তৈরি করে। কোর্টকে যদি এভাবে কিনে নেওয়া যায়, তাহলে মানুষ কেন কোর্টে আসবে? মানুষ কোর্টকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসটা বজায় রাখার জন্যই আজকের রায়টা দেয়া দরকার। তখন জজ সবকিছু বুঝতে পারে আর চান্দুকে সব চার্জ থেকে মুক্তি দিয়ে দেয়। অন্যদিকে সেই লয়ারের বিরুদ্ধে ইনকোয়ারি টিম বসানো হয় এবং তার লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মাঙ্গাপতিকে কাস্টডিতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধেও ইনকোয়ারি করতে বলা হয়। কোর্ট থেকে বের হওয়ার পরে চান্দু 4 মাস পরে নিজের হাতকে মুক্ত দেখতে পায়, আর এতে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে দৌড়ে এসে চলে যায় তেজার কাছে, তাকে জড়িয়ে ধরে কাঁদে, কারণ তেজা না থাকলে তার জীবনটা হয়তো জেলের অন্ধকার কুঠিরেই কেটে যেত। কোর্টের বাইরে মাঙ্গাপতি এসে জাবিলির মাকে বলতে থাকে, আমি ভেবেছিলাম তুমি আমার সম্মানের কথা ভাববে। তখনই সে তাকে একটা চর মেরে বসে। আর জাবিলির মা তাকে বলে, এরপর থেকে কোনো মেয়েকে নিয়ে কথা বলতে গেলে ভেবে চিনতে বলবে, কারণ ওরা মেয়ে। কিন্তু মাঙ্গাপতি তারপরেও কোনো অনুশোচনা হয় না। সে জাবিলির মাকে বলে, তোমাকে আমি দেখে নেব। পুলিশ তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে সেই দুদলা নারায়ণকেও দেখা যায়, যে 4 মাস মিথ্যে কেসে জেল খেটে অবশেষে মুক্তি পেয়েছে, কারণ সেই পুলিশ স্টেশনের বিরুদ্ধে এবং পুলিশ অফিসারের বিরুদ্ধেও ইনকোয়ারি বসানো হয়েছিল। এদিকে চান্দু আবারও তার পড়াশোনা শুরু করে, কিন্তু কলেজে যাবার আগে সে তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। আসলে সে বুঝতে পারে তার বাবাও তাকে কতটা ভালোবাসে। এদিকে মোহনরাও যখন জানতে পারে তেজা কেসটা জিতে গেছে, সে খুব খুশি হয় আর তেজাকে বলে, আজকে থেকে তুমি একজন লয়ার। এদিকে জাবেলির মা জাবেলিকে নিয়ে আবারও নতুন কোচিং সেন্টারে চলে যায়, তার পড়াশোনা আবারও শুরু করে দেবার জন্য। চান্দুকে দেখা যায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। ঠিক তখনই চান্দু রোডের অপর প্রান্তে জাবেলিকে দেখতে পায়। জাবেলি দেখা যায় চান্দুর কাছে আসে। সে কোনো কথা বলতে পারছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। একটু পরে বলে, আজকে আমার 18তম জন্মদিন। এটা শুনে চান্দু কেঁদে জাবেলিকে জড়িয়ে ধরে, কারণ জাবেলির বাবা এই বয়স নিয়েই তাদেরকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু তাদের ভালোবাসাটা আগেও যেমন ছিল এখনও তেমন রয়ে গেছে। আর শত বাধা অতিক্রম করে তারা একে অপরের কাছে চলে এসেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, তাই ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু তারপরও চেষ্টা করেছি। এই ধরনের মুভিগুলোতে আসলে কোনো সিনই বাদ দেওয়ার মতো নয়, তাই প্রত্যেকটা জিনিসই বলতে হয়েছে। তাই ভিডিওটা বড় হয়ে গেছে। এখন অনেকে এসে কমেন্টে বলবেন যে এত বড় ভিডিও দেখার চাইতে মুভি দেখা ভালো। এই মুভিটা যদি আমি ছোট করে এক্সপ্লেন করতে যেতাম, তাহলে অনেক অংশই আমাকে বাদ দিয়ে বলতে হতো। আর এই ধরনের ভালোবাসার গল্প, কোর্টরুম ড্রামার গল্পগুলো ছোট করে বলতে গেলে মুভির মজাটাই নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকটা অংশ এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপরেও বলবো, মুভিটা যখন হিন্দি ডাব বের হবে, মুভিটা দেখার চেষ্টা করবেন। আশা করি মুভিটা আপনাদের সবার ভালো লাগবে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।